আচ্ছা, লতা আক্তার, অপরাজিতা জান্নাত, অনিমা, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্না সিনহা, ওয়ালাইকুম আসসালাম। তসিবা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেঘনা কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, অপরাজিতা জান্নাত, অনিমা, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, ক্লাসে একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই। ক্লাসে একটু জয়েন হয়ে যাও দ্রুত সবাই, একটু ক্লাসে জয়েন হয়ে যায়। হ্যাঁ, পাইছেন কি? এই তো ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা নামটা পড়তেও পারছি না। রুবায়েত ফাতিমা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের অনেকে দেখলাম এমসিকিউ পরীক্ষা দিয়েছো, এমসিকিউ পরীক্ষাতে ভালো করেছো। যারা ভালো করেছো বা যাদের নাম হচ্ছে প্রথমের দিকে আছে, সব প্রথমের দিকে থাকা বলে কথা না, সবাইকেই কংগ্রাচুলেশন। অ্যান্ড খুব ভালো লাগলো যে তোমরা হচ্ছে পরীক্ষাগুলো দিয়েছো, এটা খুব ভালো লাগলো। ঠিক আছে, পরীক্ষা দিতে লাইক দ্যাট কতক্ষণ সময় লাগে? 5 মিনিট, ওই বেশি কিন্তু এমসিকিউ না, 20টা এমসিকিউ। আমি যদি মোটামুটি একটু ভালো মতো পড়ে থাকি তো আমার 20টা এমসিকিউ শেষ করা কোনো বিষয়ই না। ঠিক আছে। আচ্ছা আপু, আপনি কি হিন্দু? আমি হিন্দু কি মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ, এটার থেকে বড় পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। হিন্দু মুসলিম এগুলো কখনো হচ্ছে একটা মানুষের একদম বেসিক পরিচয় হতে পারে না। একজন মানুষের বেসিক পরিচয় হবে, হ্যাঁ অবশ্যই ধর্ম হিসাব করতে গেলে আলাদাভাবে হিসাব করা যায়, কিন্তু যখন একজন মানুষকে তুমি পরিচয় জিজ্ঞেস করবা, কখনো তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি বৌদ্ধ কিনা, বা তুমি খ্রিস্টান কিনা, তুমি ইহুদি কিনা, এই ধরনের কোয়েশ্চেন করবা না। কেন? কারণ কি, হ্যাঁ অবশ্যই প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম সমানভাবে গুরুত্বপূর্ণ, সমানভাবে মূল্যবান, সমানভাবে শ্রদ্ধেয়। কিন্তু বিষয় হচ্ছে তুমি যখন ভাগ করা শুরু করবা যে ওই মানুষটা হিন্দু, ওই মানুষটা মুসলিম, ওই মানুষটা ইহুদি, আর ওই মানুষটা খ্রিস্টান, আসলে ভাগ করতে করতে ভাগের না কোনো শেষ নাই। ধরো হিন্দু বললো যে সে হচ্ছে হিন্দু, তো হিন্দুর মধ্যে আবার দেখা যাচ্ছে বিভিন্ন গোত্র আছে। আবার সে বললো মুসলিম, মুসলিমের মধ্যে একবার দেখা যাচ্ছে সে সুন্নি, আবার সে হচ্ছে দেখা যাচ্ছে শিয়া, আবার সে দেখা যাচ্ছে অমুক মাযহাব অনুসারী, সে আরেকজন দেখা যাচ্ছে যে অমুক মাযহাব তার পছন্দ। এরকম মানে ভাগ করতে চাইলে, একটা মানুষকে যদি আপনি ভাগ করতে চান, ওইটাই যদি পরিচয় মনে করেন, তাহলে তার পরিচয়ের না অভাব হবে না। সো এই পরিচয়ে না গিয়ে আপনি দেখবেন যে মানে ওই মানুষটার আসলে কি মানুষ কি না, এটা দেখবেন। ঠিক আছে, যাই হোক, আমার রিপ্লাইটা দেন, আসলে আপনি কি লিখছেন সেটাই তো জানি না। ওকে 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 ওকে, যাই হোক, অনেকজন চলে আসছি, আমরা কথা না বাড়াই, এক্সট্রা কথা না বলি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে যেগুলো পড়েছিলাম আসলে এগুলো একটু বলি, যদিও বা এগুলোতে যাইনি আমরা। এই যে আমাদের গত ক্লাসে আমরা যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে, হ্যাঁ আজকে বারবার ভুল হচ্ছে কেন? ওকে, আচ্ছা, আমরা যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে বা মৌলিক মানবিক চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলোর যে সংক্ষিপ্ত বিবরণ পড়েছিলাম, তাই না? যে আমাদের এটা যেহেতু আমার সৃজনশীল প্রশ্নে যেহেতু উদ্দীপকে আসবে, উদ্দীপকে আমরা রিলেট করে এটা আসতে পারে যে খাদ্য সম্পর্কে হচ্ছে, বা উদ্দীপক থেকে নাই আসুক, আমাকে খ নাম্বারে দিয়ে দিল। খ নাম্বার তো সবসময় উদ্দীপক রিলেট করে থাকে না, বা থাকেই না বলতে গেলে, তাহলে খাদ্য সম্পর্কে বিস্তারিত লিখতে বললো, বা এভাবে এই প্রশ্নগুলো যে সামাজিক নিরাপত্তা কাকে বলে। সো এই জিনিসগুলো আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে
গত ক্লাসে বুঝতে পারিনি, অবশ্যই যারা ক্লাসের মাঝখান থেকে চলে গেছেন, ক্লাস আবার দেখেননি, তারা বলবেন না। ক্লাসের মাঝখান থেকে নামাজ পড়ার জন্য চলে গেছেন বা প্রয়োজনীয় কারণে চলে গেছেন এবং আবার এসে ফ্রি সময়ে ক্লাসটা করেছেন, তারাই একমাত্র বলবেন কিন্তু, ঠিক আছে? ক্লাস পুরো করেন নাই এরকম মানুষ প্রশ্ন করবেন না প্লিজ। হ্যাঁ, কারণ প্রশ্ন আমার ক্লাস নেওয়ার দায়িত্ব কিন্তু আমি কিন্তু ফিল আপ করে ফেলছি। আপনাদের দায়িত্ব ছিল ক্লাসটা যদি নামাজের কারণে, নামাজ তো পড়বো অবশ্যই 100%, বা প্রয়োজনীয় কাজ, আম্মু ডাকছে, আব্বু ডাকছে, খুব ইমার্জেন্সি কাজ বা যে কোনো প্রয়োজনীয় কাজ, আমি চলে যাবো। ইট ডাজন্ট ম্যাটার যে আমার ম্যামের ক্লাসে থাকতেই হবে, এটা আমি কখনোই সাপোর্ট করি না। আপনার যদি নামাজ পড়ার সময় হয়ে যায়, আমার ক্লাস থেকে বলতেও হবে না, আপনি সুন্দর মতো চলে যাবেন। আপনার আব্বু আম্মু ডাকছে, কারণ আমি প্রত্যেক ক্লাসে বলি যে আপনার সব কিছুর আগে, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুর আগে আব্বু আম্মু বা ফ্যামিলি কিন্তু আগে। আপনার এই পড়ালেখা বলেন বা এই যে মোবাইল নিয়ে দেখছেন, আসলে কেন, কি উদ্দেশ্য কিন্তু একটাই, যে আপনার ফ্যামিলির যে ইচ্ছা সেটা, বা ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য পড়াশোনা। সো চলে যাবেন, কিন্তু আপনার আরেকটা দায়িত্ব দাঁড়ায়। দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে আবার এসে ক্লাসটা দেখা, ঠিক আছে? যাই হোক, এই পর্যন্ত কেউ কি কোনোটাতে প্রবলেম আছে কিনা, বা কেউ কি বুঝতে পারেনি এরকম আছে কিনা, বুঝতে পারিনি এমন আছে কিনা? আচ্ছা, কোনো প্রবলেম নাই, ওকে। আচ্ছা, ও আচ্ছা, গত ক্লাসে একটা জিনিস স্কিপ করা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের কোথায় সামাজিক নিরাপত্তা সম্পর্কে বলা হয়েছে। সামাজিক নিরাপত্তা সম্পর্কে বলা হয়েছে সংবিধানের 15 নং অনুচ্ছেদের ঘ উপ অনুচ্ছেদে, 15 নং ঘ, এইটুকু মনে রাখলে হবে। 15 নং অনুচ্ছেদের ঘ ধারায় এইটুকু, এটা বিভিন্নভাবে প্রশ্ন আসে, তুমি এই জন্য মনে রাখবা 15-এর ঘ। 15-এর ঘ মনে রাখতে পারলে সামাজিক নিরাপত্তা 15-এর ঘ এভাবে করে লিস্ট করে রাখবা, ঠিক আছে? শোনো, আমার ক্ষেত্রে আমার পড়ার টেকনিকটা একটু বলি, আমি কিভাবে পড়তাম। স্পেসিফিক্যালি যেসব সাবজেক্টে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হতো, আমি যে জিনিসটা কঠিন সেই জিনিসটাকে, ধরো বিশাল একটা বর্ণনা, এখন এই বিশাল বর্ণনাটার কি করতাম, যে কিওয়ার্ডগুলো হচ্ছে আমি পাশাপাশি নোট করে রাখতাম, লাইক দ্যাট। এমন ধর আমি একটু উদাহরণ দিই, আচ্ছা ধরো আমার এখান থেকে একটা প্রশ্ন আসলো, আমি ধরো পারি না যে মানবিক চাহিদা কাকে বলে। ওকে, খেয়াল করো যে মানবিক চাহিদা কাকে বলে, আমার এটা পারি না, আমার মুখস্থ হচ্ছে না, কিন্তু আমাকে তো মুখস্থ করতে হবে, আমি তো না লিখে চলে আসতে পারবো না, ঠিক আছে? তো যদি না লিখে চলে আসতে নাই পারি, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে মানে পড়তে হবে, তাই না? পড়তে গেলে এখন আমি কি করবো, আমার মুখস্থ যেহেতু হচ্ছে না, আমি এখন কি করবো, যে কিওয়ার্ডগুলো পাশাপাশি লিখবো। যেমন এখানে ধরো অনেকগুলো ওয়ার্ড আছে, তাই না? এই যে এটাই হচ্ছে আমার, আচ্ছা একটু পরে দেওয়া লাগবে। আচ্ছা, সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জীবনযাপনের জন্য যে চাহিদাগুলোর পূরণ অপরিহার্য, সেগুলোই মানবিক চাহিদা। তা আমি এখান থেকে কি করলাম, দুই একটা কিওয়ার্ড তুলে নিলাম, দেখো খেয়াল করো, এই যে তিনটা কিওয়ার্ড আমি হচ্ছে আমার খাতায় লিখতাম, ঠিক এভাবে লিখতাম, জীবনযাপনের। এটা না পড়তে মানে এগুলো তো এক্সট্রা আয়োজন করতে হবে না, এগুলো খাতা থাকবে, বই থাকবে সামনে, এগুলো জাস্ট পড়ছি, মুখস্থ হচ্ছে না, বই থেকে আমি খাতা নিয়ে লেখা শুরু করে দিলাম, চটপট করে লেখা শুরু করে দিলাম, এভাবে করে পড়তে হবে। তারপর হচ্ছে পূরণ অপরিহার্য, আমি খুব সংক্ষেপে লিখি যেহেতু সামনে আগাতে হবে আমাদের। পূরণ অপরিহার্য, এভাবে করে লিখলাম। এই তিনটা জিনিসের মাধ্যমে মানুষ জীবনযাপনের পূরণ অপরিহার্য, জাস্ট এই তিনটা কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু চাইলে পুরো সংজ্ঞাটা কিন্তু চাইলে মনে রাখা যায়। এটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এমন না, যদি মনে করো যে এটা অ্যাপ্লাই করে মুখস্থ হয় তাহলে এটা অ্যাপ্লাই করো। সবার মুখস্থ করার ধরন একই না, বা সবার ক্যাপাসিটি কিন্তু একই না। তা আমি আইনস্টাইন হয়ে গেলাম, তো তোমাকে কি আমি জোর করতে পারবো, বা তোমাকে কি আইনস্টাইন হতে হবে এরকম কি রুলস আছে? রুলস তো নাই। সো নিজের মতো হচ্ছে একটু পড়াশোনা করো, নিজের
টেকনিকগুলো চেষ্টা করো যে নিজে কিছু টেকনিক ইয়ে করা, অ্যাপ্লাই করা। কই এটা তো আমাকে কেউ শিখায়নি, আমি তো এমন না যে না থাকে না, এমন না যে হচ্ছে যে আমি সমাজকর্মের জন্য কিন্তু কোনো ক্লাস করি নেই। ইনফ্যাক্ট সেটা অফলাইনেও না, দেখা যাচ্ছে যে এই 2-1টা টুকিটাকি ক্লাস এখানে ওখানে করা হয়ে গেছে এরকম, কিন্তু অফলাইন বা অনলাইনে কোচিং বেসড কোনো কিছুতে আমি কিন্তু সমাজকর্ম পড়িনি। হ্যাঁ, তাও কিন্তু আমার মানে মোটামুটি অনেক ভালো আইডিয়া ছিল। আমি আমার সময়ে আর কি, আমার সময়ের কথা বলছি, এখনের কথা না, মানে তোমাদের মতো যখন আমার পরীক্ষার সময় ছিল তখনের কথা বলছি। তো এই জিনিসগুলো হচ্ছে আমি টেকনিক্যালি পড়তাম, ইজিলি পড়ার চেষ্টা করতাম। তাহলে এই জন্যই দেখা যাচ্ছে কি সমাজকর্মটার জন্য আমার বেশি চাপ নিতে হয় নাই, আমি অন্যান্য সাবজেক্টের জন্য চাপ নিতে পারছি। ঠিক আছে, সমাজকর্ম ক্লাস করার এটাই উদ্দেশ্য। সমাজকর্ম আমরা সবাই পারি, সমাজকর্ম ক্লাস করার একটাই উদ্দেশ্য, এই বান্দা যেন আমার মাথায় চাপ না হয়। আমি এর চাপটুকু অন্যান্য মানে এর যে ডেডিকেশন দিয়ে পড়তে হবে সেই ডেডিকেশনটুকু এখানে দিব না। এটা জাস্ট মোটামুটি টেকনিক্যালি পড়ে যাব। অন্য সাবজেক্টে আমার আইসিটি আমি ভালো পারি না, তাহলে কি করব, আইসিটিতে সেই ডেডিকেশনটা কাজে লাগাই দিব। ঠিক আছে, কারণ একটা মানুষের তো কিছুটা লিমিটেশন আছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর মতো অনেক কিছু দিয়ে সৃষ্টি করেছে। অবশ্যই আমরা হচ্ছে যে কি যে সৃষ্টির সেরা জীব, কিন্তু তবুও আমাদের কিছু লিমিটেশন আছে। সো এই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, কে যেন আমাকে একটা মৌলিক মানবিক চাহিদা নিয়ে প্রশ্ন করছিলাম, একটু পরে বলছি। ঠিক আছে, একটু পরে উত্তরটা দিচ্ছি, আমি স্ক্রিনশট দিয়েছি মনে হয়। যাই হোক, সামনে আগাই। এখন চলে আসো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান অবস্থা। এখন তোমরা বলতে পারো যে আপু বর্তমান অবস্থা তো অনেক খারাপ, বর্তমানে শুধু হচ্ছে মারামারি, আন্দোলন, প্রতিবাদ, এই ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানে মৌলিক চাহিদা বা যে মানবিক চাহিদাগুলো যাই বলি না কেন, সবারই চাহিদা কিন্তু ব্যাহত হচ্ছে। আসলে একদম বর্তমান পরিস্থিতি কিন্তু আমি সমাজকর্মে এভাবে লিখতে পারবো না যে এখন বর্তমানে আন্দোলন হচ্ছে, শুধু প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, র্যালি হচ্ছে, সমালোচনা হচ্ছে, এগুলো এইভাবে করে লেখা যাবে না। আমি নর্মালি বইয়ের ভাষায় যেগুলো আছে সেগুলো নিয়ে লিখবো। আবার আমার একটু স্লাইডটা দেখো, আসলে 2018 সালের কথা বলা আছে। তো তোমরা কি বলতে পারো তাহলে 2018 সাল তো অনেক আগে চলে গেছে, তাহলে এটাকে লিখলে হবে? এখন বিষয় হচ্ছে, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমার যে বই থেকে স্লাইডটা বানানো হয়েছে সেখানে 2018 সালের বর্ণনা ছিল। আমার মনে হয়, কেন যেন মনে হয় তোমাদের প্রত্যেকের বইটা অতটা আপডেটেড না। 2018-19 সালের কথা এখনো পর্যন্ত বর্ণনা করা আছে। তো যেগুলো বর্ণনা করা আছে যদি বইয়ের থেকে থাকে তাহলে এই সালগুলো দিলেই হবে। কিন্তু কারো বই যদি আপডেটেড হয়ে যায়, জাস্ট আমাকে কমেন্টে জানাও যে কারো বই আপডেটেড হয়েছে কিনা, মানে রিসেন্ট, একদম রিসেন্ট সময়ের কোনো তথ্য আছে কিনা। আমার মনে হয় না আছে বলে। তো যাই হোক, বর্তমানের পরিস্থিতি 2024 সালের এই যে বর্তমানে নভেম্বর-ডিসেম্বর মাসের পরিস্থিতি তোমার এখানে খাতায় বর্ণনা করলে হবে না। যেটা লিখতে হবে সেটা বইয়ে থাকতে হবে। এটা যদি 1998 সালের কথাও বলে থাকে অ্যান্ড কারো বইয়ে যদি আপডেটেড তথ্য না থাকে তাহলে তুমি 1998 সালের কথাই লিখবা। ঠিক আছে, আচ্ছা কারো বই কি আপডেটেড আছে? আপু এই টপিকস খুঁজেই পাচ্ছি না। কেন পাচ্ছ না? বর্তমানে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান অবস্থা, মানে বর্তমানে কি অবস্থায় আছে, এটা থাকার কথা, না থাকার তো কথা না। আপডেট হয়নি, সবারই কম বেশি আপডেট হয়নি। ইনফ্যাক্ট আমার যে বই সেই বই আপডেট নাই। তাহলে এখানে এই যে সব কিছু মুখস্থ করতে হবে তাও কিন্তু না। এই জিনিসটা হচ্ছে আমি নিজের মতো করে একটা লিখে দিব, এখান থেকে ধারণা নিব, নিজের মতো করে জাস্ট দিয়ে আসবো। ঠিক আছে, এখানে সাল মুখস্থ করার দরকার নেই, এখানে এতজন লিখছে, এত লক্ষ লিখছে, এগুলোও মুখস্থ করার দরকার নেই। এটা একটা মানে আমি আমার মতো করে লিখে দিয়ে আসবো। এখন আমি আমার মতো করে কীভাবে লিখবো এটা একটু পরে বলছি। খেয়াল করো যে বর্তমান অবস্থা, দাঁড়াও একটু, আচ্ছা দেখি, এখানে সবগুলো বর্তমান অবস্থা নাই, সবগুলোর বর্তমান অবস্থা নাই, আসলে দরকার নাই, তো এই জন্য আমি সবগুলো এখানে ইনক্লুড করি নি। আচ্ছা আমি একটা বলি, তোমরা শুনে নাও, জাস্ট বলবো, শুনে নিবা, তাইলেই হবে। বর্তমান অবস্থা আসলে কিভাবে লিখবো? যে বর্তমানে যদি বলি যে খাদ্যের অবস্থা বর্তমান 2018 সাল থেকে শুরু করে 2018 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত 2024 সালে কোনো বছরেই আসলে আমাদের খাদ্যের অবস্থা তেমন ভালো ছিল না। তো এখন পরীক্ষার খাতায় লিখতে গেলে এগুলো সালগুলো বলার দরকার নেই, নর্মালি বলবো যে আমাদের বর্তমানে খাদ্যের যে সংকট, সেই সংকট প্রায়ই দেখা যাচ্ছে, বা আমাদের যে খাদ্য সংকট সেটা হচ্ছে
প্রায় মানুষদেরকে ফেস করতে হচ্ছে, প্রায় মানুষদেরকে এই খাদ্য সংকটের কারণে অতিরিক্ত মাত্রায় বা অতিরিক্ত উচ্চ দামে খাদ্য কেনার কারণে তাদেরকে একটা ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এটা এখনের কথা না, শুধু 2024 সাল বলে কথা নেই, এটা প্রত্যেকটা সময়ে। আজকে যে আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, মনে হবে যে না এই মিছিলের কারণে বা আন্দোলনের কারণে মনে হয় এইসব ঝামেলা হচ্ছে, আসলে তা না। দেখো 2018 সাল বলবো না, তারও আগে থেকে বর্তমানে যে খাদ্যের অবস্থা বা খাদ্যের বাজার, আসলে এই অবস্থাটা না মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত কারোরই অনুকূলে নেই, অর্থাৎ তারা চাইলেও অনেক কিছু কিনতে পারছে না। ঠিক আছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের জনসংখ্যার তুলনায় জমির সংকট। এই জমির সংকটের কারণে আমাদের যথেষ্ট পরিমাণে ফসল আমরা কি করতে পারছি না, উৎপাদন করতে পারছি না, এবং আমাদের যথেষ্ট পরিমাণে আয় না থাকায়, অর্থাৎ মাথা পিছু গড় আয় কম থাকায় আমরা আবার কি করতে পারছি না, বাইরের থেকেও যথেষ্ট পরিমাণে খাদ্য আমদানি করতে পারছি না। রপ্তানি তো বহু দূরের কথা, আমরা আমদানি করতে পারছি না। সো এই কারণে আসলে বর্তমানে যে অবস্থা, সেই অবস্থাটা হচ্ছে খাদ্যের দিকটা, খাদ্যের যে চাহিদার দিকটা, এটা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, বা এটা একটা খারাপ অবস্থার বা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর আসো হচ্ছে শিক্ষা। শিক্ষাটা বলি, এখানে সবগুলো আলোচনা করবো না, যেহেতু সবার বই আবার টপিক্সটা নাই হয়তো। শিক্ষাটা এখানে দেখি একটু আমরা সামারি করে দিবে, এটা পুরোটাই দেখি আমরা। হ্যাঁ, 2018 সালে তা কোথা থেকে শুরু? আচ্ছা এই লাইনটা স্কিপ করি, এটা যে মানে একটা ভুল টাইপিং হয়ে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা 1991 সালে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর ভর্তির অনুপাত ছিল 55:45। বর্তমানে সেই অনুপাত হয়েছে 49.25 অনুপাত 50.75। তার মানে আমরা বুঝতে পারছি যে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা বলবো না, বর্তমানে ছাত্র এবং ছাত্রী উভয়ের সংখ্যা কি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেখো খেয়াল করো, আগে ছিল দেখো ছাত্র, প্রথমটা হচ্ছে ছাত্র, 55 জন ছাত্র পড়তো 100 জনের মধ্যে, আর তার মধ্যে 45 জন ছাত্রী পড়তো। কিন্তু বর্তমানে কি হয়ে গেছে, বর্তমানে হচ্ছে 49.50, প্রায় 50-50, অর্থাৎ ছেলে মেয়ে দুজনেই সমান, ছাত্র এবং ছাত্রী দুজনেই সমানভাবে পড়াশোনা করছে। হ্যাঁ, এগুলো নিজের মতো করে লিখতে হবে। ঠিক আছে, এগুলো ওভাবে বা মানে বইয়ে তো অনেক কিছু লেখা থাকবে, বইয়ে এই ধরনের অনেক অনুপাত দেওয়া থাকবে, অনেক সংখ্যা দেওয়া থাকবে। আসলে কি তুমি বলো তো, তুমি চাইলে কি পসিবল যে এগুলো সব মুখস্থ করে যাওয়া? এগুলো একটু পড়ে যাব, পড়ে নিজের মতো লিখবো। এগুলো তো পড়লে বোঝা যাচ্ছে যে এটা আমি কিভাবে বললাম, যে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেছে, এগুলো কিভাবে বললাম, এটা দেখেই তো বললাম। তাহলে এগুলো সংখ্যাগুলো লেখার দরকার নাই, এই একই জিনিস আমি লিখে দিলাম। বর্তমানে শিক্ষার অবস্থা দিন দিন সমৃদ্ধির দিকে যাচ্ছে, দিন দিন ভালোর দিকে যাচ্ছে, এই জন্য ছাত্র এবং ছাত্রী উভয়ের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা এই কথাটা লিখে দিলে হয়ে গেল। ঠিক আছে, সো সমাজকর্ম লিখতে গেলে আপনি সব কিছু এভাবে করে একদম হুবহু লিখতে গেলে দেখা যাচ্ছে ভুলভাল লিখবেন, বরঞ্চ নাম্বারই পাবেন না। আপনি একটু নিজের মতো করে লিখেন, 5 নাম্বারের জায়গায় 5 নাম্বার নাই পেলেন, 5 নাম্বারে 3 নাম্বার পাবেন। ভুলভাল লিখলে তো 0 পাবেন। আচ্ছা ওকে, তারপর দেখি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের ফলে এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমান দেশে মাধ্যমিক বিদ্যালয় আছে 17,454টি, সাধারণ কলেজের সংখ্যা আছে 1,892টি। আচ্ছা, তো তার মানে হচ্ছে বুঝতে পারছি অনেকগুলো সংখ্যা দিয়েছে, এগুলো আমরা একটাও পড়বো না, এগুলো একটু জাস্ট দেখে নাও আর কি। ঠিক আছে, এগুলো জাস্ট দেখে নাও, একটু দেখে নিতে পারো, আশা করি দেখা যাচ্ছে দেখে নিতে পারো। আসলে বলতে গেলে হচ্ছে বর্তমানে শিক্ষা ব্যবস্থা আসলে এতটাই সমৃদ্ধ হয়েছে যে স্কুল, কলেজ, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় এবং প্রাইমারি স্কুল এছাড়াও মেডিকেল কলেজের সংখ্যা সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দিন দিন কী করছে, এদের সংখ্যাটা বৃদ্ধি করছে, যাতে সবার জন্য শিক্ষাটাকে নিশ্চিত করা যায়, সবার শিক্ষার অধিকার যেন সবাই যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় আর কি, সবাই যেন সমানভাবে শিক্ষার অধিকারকে পেয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো নিজের মতো করে আসলে লিখে দেওয়া, মানে বুঝে নিজের মতো করে বইয়ের ভাষাতে বলো বা নিজের ভাষায় বলো, এগুলো লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো একজন বোকা মানুষই হচ্ছে এই জিনিসগুলো মুখস্থ করবে। আচ্ছা, এখানে একটু পয়েন্ট আছে। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে মাঝে মাঝে
এই সরকারি বিশ্ববিদ্যালয়ে আমি দাগা দিয়ে দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি দাগানোর পরে স্ক্রিনশট নিবে, এখন নিবা না। সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, তারপর হচ্ছে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা, তারপর আর্মি মেডিকেল কলেজের সংখ্যা, বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা, এই চারটা তথ্য, চারটা তথ্য থেকে মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে, খুব রেয়ার। তোমাদের কলেজে হয়তো দিয়েছেও, মানে থাকে না কিছু টিচার যে স্টুডেন্টের পারবে কেন, স্টুডেন্ট মানে কিছু টিচার থাকে তাদের টার্গেট থাকে যে না এমন প্রশ্ন করব যে সব স্টুডেন্ট যেন পারে। আবার কিছু টিচার আছে, আমি কিন্তু মানে মন মেন্টালিটির ওপর নির্ভর করছে আর কি, আমি কোনো টিচারকে ছোট করছি না, মন মেন্টালিটির ওপর আসলে কি জানি না কি ইচ্ছা হয়, এটা কিন্তু বাস্তব যে অনেক টিচারের ইচ্ছা থাকে যে না স্টুডেন্ট এত সহজে পাশ করে গেলে হবে না, এত সহজ জিনিস দিলে হবে না, একটু পেঁচাই দিই, একটু কঠিন করে দিই। অবশ্যই এটা একদিক দিয়ে ভালো, এটা হলে হবে কি, এটা হলে আপনি পড়তে বসবেন, এটা হলে আপনার পড়ার আগ্রহটা বা ভয়টা থাকবে, এজন্যই আসলে করে, ঠিক আছে। সো এই কোনো টিচারই খারাপ না বা কোনো টিচারই আপনার খারাপের জন্য ওরকম প্রশ্ন করে না। যাই হোক, এই জিনিসগুলো খুব রেয়ার ক্ষেত্রে আসে, খুব কঠিন প্রশ্ন হলে চলে আসে আর কি, এমনিতে নর্মালি আসে না, ঠিক আছে। এই চারটা তথ্য একটু পড়ে নেবেন, পারলে একটু আপডেটেড তথ্য পড়ে নেবেন, ঠিক আছে, পারলে একটু আপডেটেড তথ্য পড়ে নেবেন। আপডেট সংখ্যা দেন, আপডেট সংখ্যা আমি জানি না, কারণ এই জিনিসগুলো আপডেট করলে হচ্ছে মানে আপডেট আমার পড়ার দায়িত্ব না, আপডেট আপনি আপনার পড়ানোর দায়িত্ব, ঠিক আছে, পড়ার দায়িত্ব, ঠিক আছে। আপডেট সংখ্যা আপনার গুগল আছে কিসের জন্য, এত কিছু তো খাওয়াই দিলে হবে না, সব কিছু খাওয়াই দিলে হবে, নিজেরা একটু কাজ করেন। আমি জাস্ট স্লাইড উল্টাইতে তো দুইটা তথ্য বের করা হয়ে যায়, ভয়েসে জাস্ট টাইপিংও করতে হবে, আপনি ভয়েসে দিবেন, ভয়েসে দিলে তো আপনাকে গুগল এমনিতেই বের করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন চলে আসো চিকিৎসা এবং চিত্ত বিনোদনের বর্তমান অবস্থা কি। আপু নেট প্রবলেম, আপু আমার নেট প্রবলেম না, আপু আপনাদের নেট প্রবলেম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, চিকিৎসা এবং চিত্ত বিনোদনের দিকে হচ্ছে বর্তমানে বাংলাদেশ এগিয়ে গেছে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বলবো বাংলাদেশ ওভাবে আগায়নি। অন্যান্য দেশ, আমাদের আশেপাশে প্রতিবেশী দেশগুলোই বাদ দিই, প্রতিবেশী দেশগুলো বাদ দিলেও বাইরের বিভিন্ন দেশ, অর্থাৎ কিছু কিছু দেশ আছে হচ্ছে যে সাউথ আফ্রিকান কান্ট্রিগুলো পর্যন্ত বর্তমানে বাংলাদেশ থেকেও অনেক এগিয়ে গেছে চিকিৎসার দিকে, ঠিক আছে। তো চিকিৎসার দিকে হচ্ছে বর্তমানে বাংলাদেশ মানে আধুনিক প্রযুক্তির সাপেক্ষে বর্তমানে শিশু মৃত্যু হার মানে বাংলাদেশ সবচেয়ে বেশি এগিয়ে আছে কিসে বলি, অন্যান্য রোগের ক্ষেত্রে অতটাও এগিয়ে নেই। যেমন বর্তমানে দেখো, খেয়াল করো, বিভিন্ন উন্নত বিশ্বের দিকে খেয়াল করলে দেখা যায় যে কি তারা ক্যান্সারের কীভাবে প্রতিষেধক বের করবে, অলরেডি কিছু কিছু দেশ ঘোষণা দিয়ে দিচ্ছে তাদের কাছে প্রতিষেধক আছে, ক্যান্সারের টিকা আছে, ক্যান্সারের ওষুধ আছে, ক্যান্সারের প্রতিষেধক আছে অলরেডি। তো সেই দিক থেকে কিন্তু বাংলাদেশ পিছিয়ে, কিন্তু বাংলাদেশে আবার মাতৃমৃত্যু হার অর্থাৎ জন্ম দেওয়ার সময় যে শিশু মৃত্যু হয় বা মায়ের মৃত্যু হয়, এই দিক থেকে বর্তমানে বাংলাদেশ অনেক ডেভেলপড, অনেক উন্নত করে ফেলেছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা লিখতে পারি। আবার এই যে এগুলো একটু দেখি, এগুলো একটু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ইপিআই অর্থাৎ বাংলাদেশ এই শিশু মৃত্যু হার কমানোর জন্য এবং মাতৃমৃত্যু হার কমানোর জন্য জাতিসংঘের কাছে এটা খুব এটা তারা হচ্ছে কি প্রশংসা করেছে আর কি বাংলাদেশের, ঠিক আছে। এই দুইটা বিষয়ে বাংলাদেশ খুবই অগ্রগতি লাভ করেছে। এরপর চলে আসে ইপিআই, মাঝে মাঝে ইপিআই এর এটা একটু স্ক্রিনশট দিয়ে নি পারলে, ইপিআই এর ফুল ফর্ম কি চলে আসে মাঝে মাঝে, ইপিআই এর পূর্ণরূপ কি, ইপিআই এর পূর্ণরূপ কি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে ছোট ছোট জিনিসগুলো স্কিপ করে ফেলি, স্কিপ করার পরে যখন এমসিকিউতে চলে আসে তখন বলি যে এমসিকিউ খুব কঠিন হয়েছে, প্রশ্ন খুব কঠিন হয়েছে। আসলে সব কিছু আপনার বইয়ে আছে, আপনি কোনটা খাবেন আর কোনটা খাবেন না সেটা বুঝতে পারেন না, অখাদ্য খেয়ে নেন, আর যেগুলো সঠিক খাদ্য সেগুলোই খাইতে পারেন না। এই জন্যই শেষে দিয়ে পরীক্ষার প্রশ্ন মনে হয় যে সবই উল্টা পাল্টা, ঠিক আছে। আপু আপনি এইচএসসিতে কতক্ষণ ধরে পড়েছেন? কতক্ষণ করে পড়ে এটা কোনো নিয়ম না যে 24 ঘন্টার মধ্যে আমি 20 ঘন্টা পড়েছি, 16 ঘন্টা পড়েছি, 16 ঘন্টা পড়েই ভালো করে ফেলবো, এরকম এটা কখনো নিয়ম হতে পারে না। আসলে পড়া যতক্ষণ পর্যন্ত আপনার এই মস্তিষ্কে ঢুকছে, আপনি আনন্দের সাথে ভালো মতো পড়তে পারছেন যে হ্যাঁ বুঝতে পারছি আমি এই পড়াটা হচ্ছে আমার মুখস্থ হচ্ছে, মানে আপনার যেই সময়টুকু পর্যন্ত আপনার পড়াটুকু মুখস্থ হবে
মানে যেই জিনিসটা মুখস্থ হবে, যেই পড়াটুকু বুঝার সেই পড়াটুকু বুঝতে পারবেন, ওইটাই হচ্ছে আপনার পড়ার টাইম। এভাবে করে হ্যাঁ রুটিন করবেন, রুটিন অবশ্য অনেকেরই মেনটেন হয় না, ওইটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই, কিন্তু পড়ার টাইমটা আসলে কখনো নির্ধারিত না। পড়ার টাইমটা আমরা যে বলি মাঝে মাঝে মানে মনে করি যে হ্যাঁ আজকের মধ্যে হচ্ছে যে আমি আজকে থেকে 1 সপ্তাহ ধরে হচ্ছে একদম 20 ঘন্টা পড়বো, 4 ঘন্টা শুধু ঘুমাবো, এই তো আমার 24 ঘন্টা। আসলে এটা একটা ভুল ধারণা। 20 ঘন্টার মধ্যে বিশ্বাস করেন 20 ঘন্টার মধ্যে 3 ঘন্টাও আপনার 3 ঘন্টা টেনে টুনে 3 ঘন্টা আসলে আপনার পড়াটা মাথার মধ্যে ঢুকবে, আপনি পড়াটা বুঝতে পারবেন। পড়া দেখানোর জন্য, আব্বু আম্মুকে দেখানোর জন্য পড়া একটা বিষয়, আসলে নিজের জন্য পড়া আরেকটা বিষয়। আপনি আইসিটি নিয়ে বসলেন, আইসিটিতে দেখলেন যে আসলে আপনি যে লজিক গেটের অঙ্কগুলো পাচ্ছেন না, বা ডেসিমেলের চেঞ্জ করতে পারছেন না, বাইনারি টু ডেসিমেল বা ডেসিমেল টু বাইনারি এগুলো চেঞ্জ করতে পারছেন না। তো এখন চিন্তা করলেন যে আচ্ছা সমস্যা নেই, আমি বসে হচ্ছে যে ক্লাস আছে ক্লাস দেখবো, দরকার হলে ক্লাস দেখবো, টানা 2 ঘন্টার একটা ক্লাস দেখলাম, বুঝলাম, বুঝে নিজে করলাম, করার পরে দেখছি আবার একটু ট্রাই করলাম যে এখন পারি কিনা দেখি, এটা নিজের থেকে নিজে পরীক্ষা নিয়ে দেখি, পরীক্ষায় দেখলাম যে হ্যাঁ 10টা চেঞ্জ করতে দিয়েছি আমি নিজেকে নিজে, 10টার মধ্যে আমি 9টাই পাচ্ছি, তার মানে আমার পড়াটা শেষ। হতে পারে এই যে এতগুলো কাজ আছে, আসলে কারো 2 ঘন্টায়ও হতে পারে, আবার কারো 5 ঘন্টায়ও হতে পারে। এইটা আসলে আপনার ওপর নিজের ওপর নির্ভর করে যে আপনি আসলে কতটুকু গ্রহণ করতে পারছেন বা কতক্ষণ ধরে পড়াটা আসলে বুঝতে পারছেন। ও যে বলে না যে খাদ্য হজম করা, সবাই তো সব খাবার খেয়ে হজম করতে পারে না, এখন পড়ালেখাটাও অনেকটা এরকম, আপনি কতক্ষণ ধরে পড়াটা মন দিয়ে মনের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারছেন, সেট আপ করে ফেলতে পারছেন, এটার উপরেই আসলে পড়াশোনার টাইম। আদারওয়াইজ পড়াশোনার কোনো নির্ধারিত সময় নাই। কেউ যদি মনে করে যে 24 ঘন্টা তার বুঝতে লাগবে একটা অঙ্ক বা আইসিটির 3য় চ্যাপ্টার, তাহলে তার 24 ঘন্টা সময়। তোমার যদি 2 ঘন্টায় শেষ হয়ে যায়, তার মানে তোমার পড়ার সময় হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে? এইভাবে কখনো কাউকে জিজ্ঞেস করো না, বা আসলে কারো হয়ই না, এটা বাস্তব। মানে যে অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট তার কখনো নির্দিষ্টভাবে সময় থাকে না। তার সবাই এরকম ভালো কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করবা যে ভাইয়া আপনার পড়ার টাইম কতক্ষণ, বা কতক্ষণ পড়েছিলেন, অ্যাডমিশন টাইমে কতক্ষণ পড়েছিলেন, বা আপনি এইচএসসি টাইমে কতক্ষণ পড়েছিলেন, সে কিন্তু বলতে পারবে না। আসলে ততক্ষণই পড়ার টাইম হয় যতক্ষণ আমি পড়াটা একদম সেট আপ করে ফেলতে পারছি, ঠিক আছে? এটাই হচ্ছে পড়ার টাইম। ওকে আচ্ছা, যাই হোক, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে আজকে, কী করবো বলো, বিভিন্ন কথার কারণে কথা আসতেছে। আচ্ছা, এই যে ইপিআই কর্মসূচিগুলো কী ইপিআই কর্মসূচি, ওই যে ছোটোকালে যতগুলো টিকা মারি, ছোটোকালে জন্ম হওয়ার পর যতগুলো টিকা মারি সবগুলোই হচ্ছে এই ইপিআই কর্মসূচির অন্তর্ভুক্ত। তো এই ইপিআই কর্মসূচির ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক অগ্রগতি লাভ করে। একটা সময় ছিল যে মানুষ অহরহ পোলিও, যক্ষ্মা এইসব রোগ মানুষের মানে লাইফে বলে না যে জ্বর একটা কমন জিনিস, এই যক্ষ্মা, পোলিও, মামসের মতো ভয়ঙ্কর রোগগুলো হচ্ছে মানুষের কমন জিনিস ছিল। এটা লাইক দ্যাট এরকম যে 1990 সালের দিকে বা তারও আগে, ঠিক আছে? কিন্তু বর্তমানে এই 2024 সাল এসে বা তার আগের এই সময়টা, তো 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই সময়গুলোতে বাংলাদেশ কিন্তু অনেক ডেভেলপ করে, ঠিক আছে? আর কিছু বলার নাই, এই তো মোটামুটি। আর চিত্ত বিনোদনের ক্ষেত্রে একটা সিম্পল একটা কথা বলবো যে সরকারি উদ্যোগে কিন্তু চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন সিনেমা হল, বিভিন্ন ধরনের পার্ক, চিত্ত বিনোদনমূলক পার্ক আর কি, বা বিভিন্ন ধরনের গ্রন্থাগারের কি করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। তো এটা একটা সময় কিন্তু ছিল না। তো বলা যায়, একদিক থেকে বলা যায় যে চিত্ত বিনোদনের ক্ষেত্রে সম্পূর্ণ অগ্রসর না হলেও বাংলাদেশ মোটামুটি অনেকটাই অগ্রসর হয়েছে, ঠিক আছে? আশা করি এই ধরনের আর কোনো মানে এই ধরনের বলছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ মৌলিক অধিকারের বর্তমান পরিস্থিতি নিয়ে আর কারো প্রশ্ন নাই, আর কোনো প্রশ্ন নাই আশা করি। বারবার যাদের হচ্ছে ইয়ের সমস্যা হচ্ছে, কি বলে এটা, ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, তাহলে আপনাদের ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, এদিক থেকে কিন্তু একদম ফুল ক্লিয়ার আছে, ঠিক আছে? ঠিক আছে, আপনাদেরও দিক থেকে ক্লিয়ার, মানে ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের মৌলিক চাহিদা অপূরণজনিত সমস্যা,
এই যে এই জিনিসগুলো স্কিপ করা যাবে না। এখানে যদি আপনাকে আমি দেখা যাচ্ছে এক লাইনে বুঝাই দিলাম, এক লাইনটা পারলে নোট ডাউন করে রাখবেন, না হয় মাথায় গেঁথে রাখবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। কারণ কি, কারণ এগুলো থেকে অথবা অপূরণজনিত সমস্যা থেকে আমার গ বা ঘ নাম্বার থেকে প্রশ্ন আসতে পারে, মানে গ বা ঘ নাম্বারের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখি এখন প্রথমত পুষ্টিহীনতা, অর্থাৎ বাংলাদেশে মৌলিক চাহিদাগুলো অপূরণের কারণে, যেহেতু আমরা জানি আমরা কি ধরনের দেশ বা আমাদের দেশের কি অবস্থা। এখন যদি যতই বলি যে হচ্ছে আমরা স্বাধীনতা লাভ করেছি, জুলাই গণঅভ্যুত্থান লাভ করেছি, কিন্তু আসলে শুনতে খারাপ লাগবে যে এটাই বাংলাদেশ কিন্তু ওভাবে আসলে যতই অভ্যুত্থান হোক বা যাই হোক, হ্যাঁ আমরা যে এক্সপেকটেশন ছিল লাইক দ্যাট, এরকম যে যেসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে সেসবের সাথে তুলনা করতে গেলে হাজার হোক নিজের দেশে একটু খারাপ লাগে, স্বাভাবিক, কিন্তু এটাকে অস্বীকার করতে পারবো না। বাট মনে মনে আশা রাখি যে আমরা ওদের মতো প্রযুক্তিতে একটা দিন যে কোনো একটা সময় আসবে যে আমরা ওদের মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মতো আমরাও প্রযুক্তিতে অনেক এগিয়ে যাব। কিন্তু ওইটা করতে গেলে প্রথমত আমাদেরকে আমাদের মন মানসিকতা এবং দুর্নীতির জিনিসকে একদম পরিষ্কার করতে হবে, দুর্নীতিকে একদম ডিলিট করে দিতে হবে, আর মন মানসিকতাকে একদম সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে, ঠিক আছে? তো বাংলাদেশে এমন একটা দেশ, এক কথাই আমরা প্রযুক্তিতে এখনো পর্যন্ত ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো না উন্নত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা এখনো পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত, এক কথায় প্রচুর সমস্যা আমাদের, মানে সোশ্যাল লাইফ, জাতীয় জীবন, সব কিছু বা ব্যক্তিগত লাইফ, সব দিক থেকে এই সমস্যাগুলো আমরা সবসময় ফেস করতে থাকি, ঠিক আছে? তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পুষ্টিহীনতা। আচ্ছা পুষ্টিহীনতা কেন হয়? পুষ্টিহীনতা হচ্ছে, প্রথম কথা হচ্ছে খাদ্যের অভাব, খাদ্যের যে চাহিদা, সেই চাহিদার অভাবে আমাদের পুষ্টিহীনতা দেখা দেয়। আচ্ছা অপূরণজনিত সমস্যা, এটা আবার বুঝান একটু। আচ্ছা অপূরণজনিত সমস্যা মানে আমাদের এক কথায় আসলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের যেসব অধিকারগুলো আছে, মানব অধিকার, আমি একটু সংক্ষেপে বললাম আর কি, মানব অধিকার তো না, মানে মানবিক অধিকারগুলো, চাহিদাগুলো আর কি, হ্যাঁ চাহিদা অধিকার একই জিনিস। কি কি এগুলো হচ্ছে? খাদ্য, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন, সামাজিক নিরাপত্তা, এগুলোই। তো এই যে এই চাহিদাগুলো বা এই অধিকারগুলো থেকে যখন আমরা বঞ্চিত হচ্ছি, মানে এই চাহিদাগুলো যখন আমাদের ফিল আপ করতে পারছি না, আমরা কি সবাই কি সব কিছু ফিল আপ করতে পারছি একদম 100%? আমাদের যে অধিকারগুলোর কথা বলছি, যে খাদ্যের অধিকার, চিত্তবিনোদনের অধিকার বা চাহিদাগুলো সবগুলো কি, বা স্বাস্থ্যের চাহিদা, এগুলো তো আমরা সব কিছু ফিল আপ করতে পারছি না একদম 100%। তো এই 100% ফিল আপ করতে না পারার কারণে কি কি সমস্যা দেখা যাচ্ছে, এই সমস্যাগুলোর লিস্ট করব। আশা করি বুঝতে পেরেছেন। কি নাম জানো? ঐশী বণিক সম্ভবত আপনার নাম। আশা করি বুঝতে পেরেছেন, একটু কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা তো শুরু করি। পুষ্টিহীনতা কেন হচ্ছে? পুষ্টিহীনতা হচ্ছে কারণ আমরা যখন আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারছি না, বা এক কথায় খাদ্যের চাহিদা যখন 100% ফিল আপ করতে পারছি না, তখনই আমাদের যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের পুষ্টিহীনতা দেখা দিচ্ছে, ঠিক আছে? আর কারো সমস্যা আছে? বুঝতে পারছি তো এই টপিক্সটা, যাই হোক। এরপর স্বাস্থ্যহীনতা তো বুঝতে পারছি, যখন আমরা চিকিৎসার অভাব, সঠিক চিকিৎসা পাচ্ছি না, এটা খুব কমন। এটা ইনফ্যাক্ট যদি বলি যে আমরা বড় লোকের স্বাস্থ্যহীনতার কোনো সমস্যা নাই, বিশ্বাস করবো না, এটা আমি একদম 100% ভুয়া কথা বলেছি। বর্তমানের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একজন বড়লোক মানুষ, তিনি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হোক, টাকারই মালিক হোক, তারও কিন্তু এই স্বাস্থ্যহীনতার সমস্যা ফেস করতে হচ্ছে। কারণ এক কথায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মতো বা সিম্পল আমাদের প্রতিবেশী দেশেরই যে টেকনোলজি, মানে চিকিৎসার দিক দিয়ে যে টেকনোলজি, সেই টেকনোলজিও কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই পর্যায়েও এখনো পৌঁছাতে পারিনি। ওই যে আমাদের দুর্নীতিগত মন মানসিকতা, মানে খুব জঘন্য মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে আমরা চাইলে কি পসিবল হতো না যে ভারতে, মানে কেন আমাদেরকে অন্য দেশে যেতে হচ্ছে? ভারত বলি, সিঙ্গাপুর বলি, বা যে কোনো দেশে বলি, একটা মানুষের দেখা যাচ্ছে খুব বড় ধরনের চিকিৎসা করতে হচ্ছে, তার ফ্যামিলিকে সব কিছু বেচা কেনা করে, হ্যাঁ তার সব কিছু জায়গা জমি সব কিছু বেচা কেনা করে, মানে এটা কিন্তু বাস্তব ঘটনা বলছি, এটা কোনো কাউকে হিংসা করে, কাউকে ঘৃণা করে এগুলো কিন্তু বলছি না।
একদম বাস্তব, এটা সবাই কেউ না তো কেউ তোমার আশেপাশে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ফ্রেন্ড, যে কেউ এটা কিন্তু ফেস করে। তার বড় একটা সমস্যা হলো প্রচুর টাকা লাগছে, এই জন্য পুরো জায়গা জমি থেকে শুরু করে সব কিছু বিক্রি মানে দেনা করেও মানে ঋণ করেও তার চিকিৎসা করানো পসিবল হচ্ছে না। এমনও দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত ফ্যামিলিকে বাধ্য হচ্ছে যে বিভিন্ন মানুষের কাছে টাকা খুঁজতে। এখন এটা কেন হচ্ছে? এটা কি দেশে থাকলে, দেশে কি চিকিৎসা ব্যবস্থা কি আদৌ আছে? চিকিৎসা ব্যবস্থা, সঠিক চিকিৎসা ব্যবস্থা যদি থাকতো তাহলে কি এই একটা পরিবারকে একজন সদস্যের জন্য সম্পূর্ণ নিঃস্ব হয়ে যেতে হতো? বা ভারত ছাড়াও অন্যান্য যেসব দেশ আছে এইসব দেশগুলোতে কি, সিঙ্গাপুর বা যে কোনো দেশ বলি, হ্যাঁ যে কোনো দেশ, এই চিকিৎসার জন্য কি যাওয়া লাগতো? অবশ্যই না। এক কথায় না মানে না। আসলে ঘাটতিটা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা সেক্টরে। চিকিৎসা সেক্টরটা যদি উন্নত হতো, এই যে সরকারি মেডিকেল বলো, সরকারি মেডিকেলে এই যে আজকে তোমাদের আব্বুরা বা আমরা যেসব যে ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকা কি ওখানে কি ডোনেশন যাচ্ছে না? ওখানে কি বাজেট হচ্ছে না? হচ্ছে তো, প্রত্যেকটা সরকারি মেডিকেলের জন্য বাজেট হচ্ছে। কিন্তু একটা এক্সরে করাতে যাও, সিম্পল, অন্য হিসাব বাদই দিলাম, একজন ক্যান্সার রোগীর চিকিৎসা পাবে সেই হিসাব বাদই দিলাম, একটা সিম্পল এক্সরে করাতে যাও, এক্সরে করাতে গিয়ে দেখবা যে ওই এক্সরে মেশিনের 10টা অংশই ভাঙা, বা এক্সরে মেশিনের মানে এমন এক্সরে করছে যেটা কোনো কাজে আসবে না। মালাই বা বড় বড় যে কি বলে ডায়াগনস্টিকের যে আমাদের যে মেডিকেলের যে এক্সামিনগুলো দেয় আর কি, ওগুলো তো বাদই দিলাম। বড় বড় যে পরীক্ষা নিরীক্ষা, এক কথায় সেই পরীক্ষা নিরীক্ষা তো বাদই দিলাম। সো এক কথায় বাংলাদেশের যে স্বাস্থ্য সেক্টর, এই স্বাস্থ্য সেক্টরে তুমি আমি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক সবাই বঞ্চিত, সবাই একাধারে বঞ্চিত, ঠিক আছে? সো বাংলাদেশে এক কথায় হচ্ছে স্বাস্থ্যহীনতা বা স্বাস্থ্যের যে অধিকার, সেই অধিকার বা সেই চাহিদা কিন্তু কেউ কারোরই সম্পূর্ণভাবে বা সম্পূর্ণভাবে পরিপূর্ণ বা ফিল আপ করা পসিবল হচ্ছে না। তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে, প্রথম কথা হচ্ছে দুর্নীতিটা মুক্ত করতে হবে, তারপর অন্য কিছু, দুর্নীতি মুক্ত করতে হবে। আচ্ছা, তারপর আসলে বস্তি সমস্যা কেন দেখা যাচ্ছে? বাসস্থানের কারণে। পিছিয়ে একটা দেশ, ওভার পপুলেশন, কিন্তু সেই তুলনায় আমাদের কোনো জায়গা জমি মানে যথেষ্ট পরিমাণে প্ল্যানিং নাই, এবং সেই প্ল্যানিং তো নাই, আবার যথেষ্ট পরিমাণে জায়গা জমিও নাই যে আমরা সেখানে সুন্দর মতো মানুষের হ্যাবিটেশনের ব্যবস্থা করে দিতে পারবো, মানুষের থাকার জায়গার একটা উন্নত সিস্টেম দাঁড় করাতে পারবো, এইরকম আমাদের ব্যবস্থা নাই। তাহলে এই যে মানুষ কি হচ্ছে, তাহলে এক কথায় বাসস্থানের সমস্যা থেকে বস্তি সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু বাসস্থানের যে চাহিদা, এই চাহিদা পূরণ না হওয়ার কারণে বস্তি সমস্যা দেখা দিচ্ছে। এরপর চলে আসুন নিরক্ষরতা, অজ্ঞতা। যে শিক্ষার চাহিদা আমরা মানে বাস্তবে আজকে হচ্ছে যে এই রুমে বসে, এই রুমে দাঁড়িয়ে তোমরা তোমাদের রুমে বসে যে ক্লাসটা করছো, তোমাদের এই জিনিসটা খুব আনকমন লাগবে যে এখনো মানুষ নিরক্ষর কি করে থাকে, এখনো মানুষ অক্ষর জ্ঞান কিভাবে থাকে, ঠিক আছে? কি করে পসিবল? এটা তো মানে বাস্তবের সাথে যায় না। আসলে ওই যে বললাম, আমরা রুমে বসে একটা চারটা দেয়ালের বন্দি রুমে বসে আসলে কখনো ডিসাইড করতে পারবো না আসলে এটা কতটা বাস্তব। জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ দিই। এটা 2 দিন আগে একটা ফেসবুকে একটা মেয়ের ছবি ভাইরাল হয়েছিল, যে ছোট একটা মেয়ে যে হচ্ছে ইট ভাঙছিল, তোমরা অনেকেই হয়তো দেখেছো, ইট ভাঙছিল, খুবই ছোট একটা মেয়ে ইট ভাঙতে বাধ্য হচ্ছিল। বা যারা আমরা ঢাকা শহরে থাকি বা বড় বড় শহরগুলোতে থাকি, সেখানে আমরা কিন্তু দেখবো লোকাল বাস একদম ছোট ছেলে, একদমই ছোট ছেলে, এই যে একদমই ছোট ছেলে, একদম নিচ থেকে শুরু করে যদি তার হাইট ধরা হয় আর কি, একদম ছোট একটা ছেলে, সে হচ্ছে বাসের হেল্পার হিসেবে কাজ করছে, সে মুড়ি বিক্রি করছে, সে হচ্ছে ফুচকা বিক্রি করছে বা কিছু একটা করছে, হোয়াট এভার। কিন্তু আসলে তার জায়গাটা, থাকার জায়গাটা কোথায় ছিল, বা তার আসল জায়গাটা বা যোগ্য জায়গাটা কোথায় ছিল? যোগ্য জায়গাটা ছিল তার কিন্তু স্কুল, তার স্কুল প্রতিষ্ঠান। কিন্তু সে কি সেই সুযোগ পাচ্ছে না। তো তার অন্যান্য যেসব চাহিদাগুলো আছে, খাদ্য চাহিদা, বাসস্থানের চাহিদা, এইসব ফিল আপ করতে গিয়ে তাকে বাধ্য হতে হচ্ছে তাকে শিক্ষার চাহিদা ছেড়ে দিতে বা শিক্ষার চাহিদাকে ত্যাগ করতে সে বাধ্য হচ্ছে। যতই প্রাইমারি স্কুল থাকুক, যতই মেডিকেল কলেজ থাকুক, যতই বিশ্ববিদ্যালয় থাকুক, কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন, অনেক কি বলবো, অনেক অন্ধকারচ্ছন্ন আর কি, ঠিক আছে? সেই কথাগুলো লিখলেই হবে, ঠিক আছে? এই কথাগুলো লিখলেই হবে, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে অপরাধ প্রবণতা বৃদ্ধি। অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কেন? অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে ওই যে শিক্ষা যেখানে পাচ্ছে না, সে বাধ্য হচ্ছে, তার খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে না, তার স্বাস্থ্যের চাহিদা পূরণ হচ্ছে না, তার বাসস্থানের চাহিদাগুলো পূরণ হচ্ছে না,
সে তখন অপরাধপ্রবণ হয়ে বিভিন্ন খারাপ কাজ করে বা যে কোনোভাবে অর্থ ইনকামের টার্গেট নিয়ে যে কোনো খারাপ কাজ করতে সে রাজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রচণ্ড নৈতিক অধঃপতন, অপরাধপ্রবণ হওয়া মানেই তার নৈতিকতা, তার মোরাল, যে তার যে ম্যানার, সেই ম্যানার কী হয়ে যাবে, অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। অবশ্যই এটা আগে দেওয়া উচিত ছিল, এটা অবশ্যই আগে দেওয়া উচিত ছিল, কারণ যে শিক্ষার আলো পাচ্ছে না, শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে হচ্ছে, যেই কঠিন সমাজ, যেই নিষ্ঠুর সমাজ তাকে বাধ্য করছে তাকে ইটের কলকারখানায় কাজ করতে, বড় বড় বাসের হেল্পার হতে, সেই সমাজে তার যে নৈতিক অধঃপতন হবে না, এটা তো হতে পারে না। তার নৈতিক অধঃপতন হওয়াটাই স্বাভাবিক, তার নৈতিকতা চলে যাওয়াটাই, তার মোরাল ম্যানার চলে যাওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। এরপর ভিক্ষাবৃত্তি, এগুলো তো আর ভিক্ষাবৃত্তির কথা তো না বলি। কিছু মানুষ আছে হচ্ছে ইচ্ছা করে ভিক্ষাবৃত্তি করে, ইচ্ছা করে ভিক্ষা করে 3, 4, 5 তালা বাড়ি বানিয়ে ফেলছে। ওদের কথা হিসাব, ওদের কথা আমরা এখানে আনবো না। ভিক্ষাবৃত্তি আমরা তাদের কথাই আনবো যারা আসলে সত্যিকার অর্থে বাধ্য হচ্ছে, সত্যিকার অর্থে কাজ না পেয়ে আসলে মানুষের কাছে হাত পাততে বাধ্য হচ্ছে, ঠিক আছে। তারা এই যে এই ভিক্ষাবৃত্তিটা তাদের জন্য একদম চরম সত্য কথা, ঠিক আছে। ক্লাস হচ্ছে তো চেঞ্জ হয়ে চলে গেল, হৃদয়ের ক্লাসে চলে গেল, ঠিক আছে না, দেখো তো চলছে না, ওকে। তাহলে এই হচ্ছে অবস্থা, বাংলাদেশের মৌলিক চাহিদার পূরণ না হলে কি কি অবস্থা দেখা দিচ্ছে সেগুলো তো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখানে আর কোনো প্রশ্ন আশা করি নাই, থাকলে অবশ্যই বলো কমেন্ট সেকশনে। এরপর বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অন্তরায়গুলো আসলে কেন, কি কি কারণে মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না, কি কি কারণে মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না, আমরা এখানে বেশি না 3 থেকে 4টা আলোচনা করব। দেখো, অধিক জনসংখ্যা, অর্থাৎ অতিরিক্ত মাত্রায়, যে বললাম অধিক জনসংখ্যার কারণে, অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের দেশে সব কিছুর যে সঠিক বন্টন, খাদ্য থেকে শুরু করে বাসস্থান, জমি জায়গা, কোনো কিছুরই সঠিক বন্টন করা পসিবল হচ্ছে না। যদিও বা আদমশুমারি, সে আদমশুমারি অনুযায়ী মানে ব্রিটিশ আমলের আদমশুমারির মতো এখনও আমাদের দেখায় 18 কোটি, কিন্তু বেসরকারি অনুসন্ধানে আমরা রিসেন্ট জেনেছি আন্দোলনের পরে যে আমাদের বর্তমানে জনসংখ্যা হচ্ছে প্রায় 40 কোটি। হ্যাঁ, আমরা আবার 40 কোটি লিখবো না, পরীক্ষার খাতায় 40 কোটি লিখবো না, পরীক্ষার খাতায় 18 কোটি লিখবো, ঠিক আছে, যেহেতু এটা সরকারি হিসাব, সরকারি হিসাবটা সবসময় লিখতে হয়। যাই হোক, অন্তরায়টা কি ম্যাম? অন্তরায়, আচ্ছা কোথায়, যে অন্তরায় মানে বাধা আর কি, অন্তরায়, যে অন্তরায় মানে হচ্ছে বাধা। আচ্ছা, প্রথমে বললাম যে অধিক জনসংখ্যা, আশা করি বুঝতে পেরেছি। এরপর দারিদ্রতার কারণে মানুষ কি করতে পারছে না, সঠিকভাবে স্বাস্থ্যের সেবা নিতে পারছে না, খাদ্য গ্রহণ করতে পারছে না। খাদ্য গ্রহণ না করলে কি হবে? পুষ্টিহীনতায় ভুগবে। যার খাদ্য গ্রহণ করতে পারছে না সে কি করতে পারবে না? সে অবশ্যই শিক্ষা গ্রহণও করতে পারবে না। যার খাদ্য গ্রহণ করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সে নিশ্চয়ই বেশি, মানে সে দেখা যাচ্ছে সর্বোচ্চ সে ক্লাস 10 পর্যন্ত পড়বে, বা দেখা যাচ্ছে সে ক্লাস 5 পর্যন্ত পড়বে। তো সে কখনোই চিন্তা করবে না উচ্চশিক্ষার, মানে উচ্চশিক্ষার চিন্তা করা তো তার পক্ষে হচ্ছে কি, মানে পসিবলই না। সো দারিদ্রতাও একটা কারণ যে আমাদের দেশের মৌলিক চাহিদাগুলো যার কারণে কি হচ্ছে না, পূরণ করা পসিবল হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ, আমরা সেটা জানি, কিন্তু নদীমাতৃক দেশ হওয়ার সাথে সাথে আমাদের দেশটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ অলা দেশ, ঠিক আছে। মানে প্রাকৃতিক দুর্যোগ আমাদের প্রতি বছরেই প্রাকৃতিক দুর্যোগ থাকবে, এটা কমন, মানে বলে না যে পরীক্ষায় এটা কমন থাকবে। আর আমাদের দেশে প্রতি বছরই বন্যা আরও তো অনেক কিছু আছেই, মানে আরও অনেক কিছু আছে। বন্যার কারণে আবার নদী ভাঙন হচ্ছে, এটাও একটা আলাদা প্রাকৃতিক দুর্যোগ। পাহাড় ধস হচ্ছে, এটাও একটা আলাদা প্রাকৃতিক দুর্যোগ। তো কিন্তু হিসাব করতে গেলে আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ স্পেসিফিক্যালি বর্ষার সময়টা তো অবশ্যই থাকবে, ঠিক আছে। এটা আমাদের দেশের যে গঠন, এই গঠনের কারণে মানে আমাদের দেশটা হচ্ছে অনেকটা নিচু টাইপের লাইক দ্যাট, এরকম যে আমাদের দেশটা হচ্ছে ঠিক এখান থেকে যত পানি আসে সব কিছু হচ্ছে যে আমাদের দেশের যা যা আছে সব কিছু ভাষায় একেবারে নিয়ে যায়, এরকম, ঠিক আছে। সো এই প্রাকৃতিক দুর্যোগটা প্রাকৃতিক গঠনের কারণেই হচ্ছে, এটা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে। এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের প্রতি বছরে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের লোকসান মানুষকে ফেস করতে হচ্ছে। স্পেসিফিক্যালি বন্যার সময় দেখো সব কিছুর দাম বেড়ে যায়, কারণ তখন আর ফসল থাকে না, ফসল তো সব বন্যার পানিতে ধুয়ে পড়ে যায়।
আবার দেখো খেয়াল করো যে অতিরিক্ত শীতও আমাদের জন্য ভালো না কিন্তু। হ্যাঁ, হঠাৎ করে দেখা যায় যে অতিরিক্ত শীত পড়ে বা রেকর্ড পরিমাণে তাপমাত্রা কমতে থাকে, এটাও আমাদের জন্য কখনো ভালো না, কারণ আমরা তো ওই ধরনের আমরা নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ। তো এই জন্য আমাদের জন্য অতিরিক্ত কোনো কিছু, অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত কোনোটাই আমাদের জন্য অনুকূলে নয়। এবং এই যে এই কারণে তো হঠাৎ করে যখন প্রাকৃতিক দুর্যোগগুলো সংঘটিত হয়, যেহেতু আমরা ওই ধরনের দুর্যোগ কখনো মানে ওভাবে প্রতি বছর তো আর বলে কইয়ে তো আসে না, বা প্রতি বছর প্রতি মাসে তো আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলোর সাথে পরিচিত না। তো এই কারণে হঠাৎ করে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু আমরা অনেক বেশি লোকসানের সম্মুখীন হয়ে থাকি, এবং যার ফলে কি করতে পারি না, আমাদের যে প্রাইমারি যেসব চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো মিট আপ করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে বেকারত্ব, চতুর্থত হচ্ছে বেকারত্ব কি করে? বেকারত্ব এটা তো আর বলা লাগে না। বেকারত্বের কারণে মানুষের হচ্ছে কি হচ্ছে না, অর্থ উপার্জন করতে পারছে না। এখন অর্থ উপার্জন না করতে পারলে সে কি করতে পারবে না, অবশ্যই কোনো ধরনের চাহিদা সে পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারবে না। খাদ্যের চাহিদা ফিল আপ করতে পারবে না, বাসস্থানের চাহিদা ফিল আপ করতে পারবে না। সো এক কথায় বেকারত্বের কারণেও হচ্ছে আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো কি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এখানে কি কারো সমস্যা আছে যে মৌলিক চাহিদা পূরণ অন্তরায়, এটাতে কোনো কারো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, কারো সমস্যা নাই আশা করি। আচ্ছা, আমাদের বাংলাদেশে কি কি চাহিদা পূরণ, মানে বাংলাদেশের যে চাহিদাগুলো এই ফিল আপ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া আছে? প্রথমত খাদ্যের ক্ষেত্রে বলি, খাদ্যের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন বীজগুলো হচ্ছে ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের চাষাবাদের যে যন্ত্রগুলো কেনার জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে, ঋণ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এইভাবে মানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যেন খাদ্য উৎপাদনটা বাড়ানো যায় আর কি। ঠিক আছে, এরপর মানে একটু ডিটেলসে তোমরা একটু এখান থেকে পড়ে নিও, স্লাইড দেওয়া হলে স্লাইড থেকে পড়ে নিবা, বা স্লাইডে আশা করি দেওয়া হয়ে গেছে। এরপরে বস্ত্রের জন্য সরকার কি করছে, বস্ত্রের জন্য সরকার হচ্ছে বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করছে। হ্যাঁ, যে পঞ্চবার্ষিকী নীতি, বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করছে, এবং আমাদের যে গার্মেন্টস সেক্টর, এই গার্মেন্টস সেক্টরগুলোকে যথেষ্ট পরিমাণে ঋণ ভর্তুকি দিয়ে তাদের বস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য সাহায্য করা হচ্ছে। এরপর চলে আসা হচ্ছে বাসস্থানের জন্য অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু সরকারি ব্যবস্থায় কিন্তু একটা গ্রামের পরিকল্পনা করে দেওয়া হচ্ছে, বা বিভিন্ন বাসস্থানের জন্য একটা আবাসিক এলাকা সৃষ্টি করে দেওয়া হচ্ছে। তো এরকমই একটা উদাহরণ হচ্ছে গুচ্ছগ্রাম। এই গুচ্ছগ্রামে কি করা হয়, গুচ্ছগ্রামে হচ্ছে বিভিন্ন পেশার বা বিভিন্ন শ্রেণীর মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। ঠিক আছে, তো যারা মানে বিভিন্ন শ্রেণী বলতে বিভিন্ন শ্রেণী এখানে তার মানে এই না যে যিনি সামর্থ্যবান তার জন্য না, কিন্তু যারা একদমই অসামর্থ্যবান, যাদের ঘরে থাকার অবস্থা নেই, বা যাদের হচ্ছে বস্তির সমস্যা, মানে যারা বস্তিতে গিয়ে থাকে, এইসব মানুষদেরকে একটা সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অ্যান্ড এটা একটা প্রকল্প কিন্তু, গুচ্ছগ্রাম প্রকল্প। ঠিক আছে, গুচ্ছগ্রাম প্রকল্পের নামটা একটু উল্লেখ করবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর শিক্ষার জন্য তো বললাম, এই যে বর্তমানে কি বিনামূল্যে শিক্ষার কথা আমরা সবাই জানি। বিনামূল্যে শিক্ষা, তারপর খাবারের বিনিময়ে শিক্ষা, অনেকগুলো ব্যবস্থা করা হয়েছে, তাই না? এগুলো কেন করা হয়েছে? এগুলো এই জন্য করা হয়েছে যাতে এই যে ছোটো বাচ্চারা তারা যেন হচ্ছে এই হেল্পারের কাজ না করে বা বিভিন্ন ইটভাটার কাজ না করে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, বা বিদ্যালয়ে যাওয়ার তাদের জন্য সুযোগ হয়। যার বিনিময়ে কি করবে, তারা বিদ্যালয়ে যাওয়ার বিনিময়ে একবেলার খাবার পাবে বা টিফিন পাবে। হ্যাঁ, এই বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং টোটালি বিনামূল্যে শিক্ষাটা কি, বিনামূল্যে শিক্ষাটা হচ্ছে এখানে কোনো ধরনের ফি লাগছে না, তার বা যে কোনো ধরনের বই খাতা এগুলো কিন্তু কি স্কুল বা সরকার কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই যে বর্তমানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টিকাগুলো সহজ মূল্যে বা সুলভ মূল্যে পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আবার বিভিন্ন মেডিকেল সেন্টারগুলো তো দেখবা হচ্ছে একটা সরকারি
ওষুধের ব্যবস্থা, সরকারি ওষুধের ব্যবস্থা বলতে হচ্ছে সরকার বিভিন্ন মেডিকেলগুলো কিন্তু যে ফ্রি ওষুধগুলো, এই ফ্রি ওষুধগুলো কিন্তু দিয়ে দেয়। উদ্দেশ্য কিন্তু একটাই, যে একটা মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বা স্বাস্থ্যের চাহিদা থেকে বঞ্চিত না হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এই তো হচ্ছে মোটামুটি আমাদের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার এখানেই মোটামুটি শেষ। এই যে এগুলোই হচ্ছে আমাদের বেসিক ছিল আর কি, একদম বেসিক কথাবার্তা বা এগুলো পড়লেই আমাদের মোটামুটি কোয়েশ্চেনগুলো কমন পড়ে যাবে, ঠিক আছে। আশা করি কারো সমস্যা নাই, আশা করি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ ক্লাস মানে নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আবার ইনশাল্লাহ সবাই সুস্থভাবে সবার সাথে কথাবার্তা হবে আর কি, ঠিক আছে। ওকে।